আচ্ছা, লার্নার্স তোমাদেরকে আরেকবারের মতো স্বাগতম। আজকে আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্স এর টপিক করব, সরলরেখা রিলেটেড। চলো টপিকসে যাওয়া যাক। খুবই শর্ট টপিক হতে যাচ্ছে, এটা একটা শর্ট টপিকের ভিডিও হতে যাচ্ছে। তো আমরা যে টপিকটা আজকে পড়বো সেটা হচ্ছে কোন সরলরেখার উপর নির্দিষ্ট দূরত্বে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। খুবই কমন একটা টপিক, খুবই ইজি একটা জিনিস। এবং এই টপিকটা হচ্ছে এমন একটা জিনিস, এটার থেকে সরাসরি ম্যাথ না আসলেও সরাসরি, অনেক সময় সরাসরিও ম্যাথ আসে, বা সরাসরি ম্যাথ না আসলেও অনেক বড় বড় ম্যাথ গুলোকে ছোট করে আনে এই ম্যাথটা, এই টপিকটা। এই কনসেপ্টটা যদি তুমি প্র্যাকটিসের মাধ্যমে এত আয়ত্তে নিয়ে আসো, যদি তুমি চোখের দেখায় ওই ম্যাথটা করতে পারো, তাহলে দেখবে অনেক বড় বড় ম্যাথ তুমি খুব কম সময়ে সলভ করে ফেলবে। ঠিক আছে? তো এরকম আমরা আগে টপিকটা একটু ক্লিয়ার করি, তারপর হচ্ছে দুই একটা ম্যাথ দেখবো। ঠিক আছে? খুবই শর্ট ভিডিও হবে, অতটা লম্বা হবে না আশা করি। দেখি। ঠিক আছে, আমরা টপিকে দিই। আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমি একটু বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি। আগে বেসিক নিয়ে একটু আলোচনা করবো, জিনিসটা কি হয়। ঠিক আছে? আমরা আগে একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিই, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে? আমি এই বলি, একটু এই পাশ করে নিই। একটা আমার এক্স অক্ষ আর একটা আমার ওয়াই অক্ষ নির্দেশ করে। আমার এক্স অক্ষ নির্দেশ করতেছে, এটা আমার ওয়াই অক্ষ নির্দেশ করতেছে, এটা আমার মূল বিন্দু। আচ্ছা, আর হচ্ছে একটা সরল রেখা নিই। ঠিক আছে? একটা সরল রেখা নিই। ধরো এটা হচ্ছে সেই সরল রেখাটা। আচ্ছা, এবং এটার উপরস্থ কোনো একটা বিন্দু আছে। ধরো উপরস্থ কোনো একটা বিন্দুর কথা বলা হচ্ছে। এই জায়গায় একটা কোনো একটা বিন্দু আছে, পি বিন্দু। ঠিক আছে? আমরা পি বিন্দুটাকে শনাক্ত করি, পি এক্স ওয়াই ধরো কোনো একটা বিন্দু। ঠিক আছে? তো আমি ইয়াটা লিখি একবার, y is equal to mx plus c। ধরো এই রেখাটা হচ্ছে y is equal to mx plus c, এই রেখাটা সমীকরণ। ঠিক আছে? y is equal to mx plus c রেখার উপরস্থ p একটি বিন্দু। এটা ওই রেখার উপরস্থ একটা বিন্দু। p বিন্দু হতে, ধরো r দূরত্বে, p বিন্দু হতে r দূরত্বে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো আমরা। স্থানাঙ্ক। হুম, ঠিক আছে, এই জিনিসটা এই কাজটা আমরা হচ্ছে করবো এখন। ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছো আমরা কি করতে চাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, করি তারপর আরো ক্লিয়ার হবে কি করতেছি না। আচ্ছা, তাহলে এই বিন্দু হতে আর দূরত্ব দুইটা বিন্দু নির্ণয় করব, অবশ্যই সেগুলো কি হতে হবে, সেগুলো y is equal to mx রেখার উপরস্থ হবে। তো তাহলে সেই বিন্দুগুলো আমরা ধরি। ধরো আর দূরত্বে বিন্দুটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সেই বিন্দুটা আর দূরত্বে। ঠিক আছে? তাহলে এই দূরত্বটা কি বলতো, এই দূরত্বটা হচ্ছে আমার আর, তাই না? বা আমরা একটা কাজ করি, এগুলোকে বিভিন্ন মার্ক করি, এটাকে ধরো এম বিন্দু দিলাম। ঠিক আছে? তাহলে পি এম এর দূরত্ব কত বলতো, পি এম এর দূরত্বটা অবশ্যই আর হতে হবে, তাই তো? আচ্ছা, এখন তোমাকে বলছে আর দূরত্বে, এখন আর দূরত্ব এই পাশেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে, দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে, তাহলে ধরো আর বিন্দু এই দিকেও হতে পারে। তাহলে সেটাকে ধরো এন বিন্দু দিয়ে, এবং তাহলে এটারও দূরত্ব কি আমার আর। ঠিক আছে? তোমাকে স্পেসিফাই করে দেয়নি। তো দুই দিকেই দুইটা বিন্দু তৈরি করতে পারে। আচ্ছা, তো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কেন নির্ণয় করে? খুবই মজার একটা কনসেপ্ট, দেখে থাকো। ধরো এটার আমরা স্থানাঙ্ক তৈরি করছে x1 এবং y1, আর এটা ধরতে পারো x2 y2, কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে এই জায়গাতে কি হচ্ছে খেয়াল করে একটু। এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার জন্য সবার প্রথমে আমি তো এইটুকু জানি যে এই রেখাটার ঢাল কত। যে রেখাটা নিয়ে আমরা আলোচনা করতেছি, y is equal to mx plus c, এই রেখাটার ঢাল কত? এই রেখাটার ঢাল দেখতেই পাচ্ছ, এটা এই রেখাটার ঢাল হচ্ছে m, আর আমরা জানি m is equal to কি হয়, টেন থিটা হয়। যেখানে থিটাটা কি, এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। অর্থাৎ এই কোণটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে আছে, এটা হচ্ছে আমার থিটা। ঠিক আছে? আমি যদি এই বিন্দুর ঢাল নির্ণয় করি, এই বিন্দুর ঢালও সেম হবে, এক অক্ষ ওইটাই হবে, সেমই হবে ঢালটা। আচ্ছা, আমরা ঢালটা হচ্ছে একটু আঁকি। আমরা এই যে এখান থেকে এই দূরত্বটা এতটুকু, ওয়াই অক্ষ বরাবর দেখো, পি বিন্দু হতে ওয়াই অক্ষ বরাবর ও এতটুকু দিচ্ছে। ঠিক আছে? এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এবং এক অক্ষ বরাবর সে কতটুকু অতিক্রম করছে, এতটুকু, তাই না? এতটুকু অতিক্রম করছে, তাই তো? তাহলে সে তার ওয়াই অক্ষের স্থানাঙ্ক কতটুকু গেছে, এই যে উপরের দিকে এতটুকু গেছে। এবং এক্স অক্ষ বরাবর সে এতটুকু গেছে, ভুজ বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? আচ্ছা, এইটা যদি থিটা হয়, এটা যেহেতু এই যে এই রেখাটা, আমি একটা কাজ করি, আমি করি এইটাকে ও নাম দিই, ও নাম দিয়ে একটা ও নাম আর দিই এই বিন্দুটাকে। তাহলে এই যে এই কোণটাও থিটা হবে না, যেহেতু এই পি আর রেখাটা কি
এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটার মানটাও হবে কি ঠিক, তাই না? ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, এই যে এতটুকু গেছে ওয়াই অক্ষ বরাবর, এটা সরণ হচ্ছে এতটুকু। তাহলে আমি যদি এম আর এর মান পেয়ে যাই, এম আর এর মান পেয়ে যাই এবং সেটাকে যদি ওয়াই এর সাথে যোগ করে দিই, তাহলে আমি ওয়াই ওয়াই ওয়ান এর মান পেয়ে যাব, তাই না? আর সেম ভাবে ভুজ বরাবর সে কতটুকু গেছে, পি আর বরাবর গেছে। এম দূরত্বে যাওয়ার, এম বিন্দুতে যাওয়ার জন্য ভুজ বরাবর পি বিন্দু হতে এম ওই পি আর দূরত্বে যেতে হচ্ছে। তো পি আর এর যদি দূরত্বটা আমি পেয়ে যাই, তাহলে সেটা যদি আমি এক্স এর সাথে যোগ করে দিই, তাহলে আমি এক্স ওয়ান পেয়ে যাবো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই ত্রিভুজটা, এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, এই ত্রিভুজটা তুমি যদি বাইরে নিয়ে আসো, এই ত্রিভুজটাকে আমি ধরো বাইরে বাইরে নিয়ে আসলাম, এখানে কি এটা হচ্ছে সেই এম, এম আর, আর এখানে হচ্ছে পি, ঠিক আছে, আর এই কোণটা থিটা। তো এখানে যদি আমি সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা অ্যাপ্লাই করি, এখানে কোণ পি এম আর এ, এম পি আর হচ্ছে থিটা, এবং এখানে দেখতেই পাচ্ছ ত্রিভুজ এম আর পি হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে সমকোণী ত্রিভুজের কাহিনী অ্যাপ্লাই করলে আমি লিখতে পারি কি, এই যে এই থিটা ইজিক্যাল টু, আমার দরকার কি, প্রথম আমরা ধরো এক পক্ষের এই পি আরটা বের করবো, তাহলে পি আর হচ্ছে এখানে থিটার সাপেক্ষে ভূমি, আর পি এম এর দূরত্ব কিন্তু আমরা জানি আগে থেকে, তাই না? পি এম এর দূরত্ব কত, পি এম এর দূরত্ব ছিল হচ্ছে আর, খেয়াল করে দেখ আগে থেকেই জানি। তাহলে আমি বলো এখানে সম্পর্ক কার রাখতে পারি, ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে কস, তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইজিক্যাল টু, কস থিটা ইজিক্যাল টু কি লিখতে পারি, পি এম বাই পি আর, বা পি আর ইজিক্যাল টু কি লিখতে পারি দেখো তো, পি আর ইজিক্যাল টু লিখতে পারি হচ্ছে, বা পি এম রাখো, পি এম ইজিক্যাল টু, এখানে তো ভুল করছি, পি এম কেন হবে, অতিভুজ বাই ভূমি লিখে দিছি আমরা, সেক্টিটারিয়া লিখে দিছি, এটা হবে কি পি আর বাই পি এম। তাহলে পি আর ইজিক্যাল টু কি লিখবো বলো তো, পি আর ইজিক্যাল টু লিখবো পি এম কস থিটা, ঠিক আছে, আর পি এম এর মান আমরা অলরেডি পাইছি আর কস থিটা, তাহলে পি আর পেয়ে গেছি, ঠিক আছে। সেম ভাবে তুমি যদি এই ত্রিভুজে কি করো, সাইন থিটা সূত্র অ্যাপ্লাই করো, এই যে এটা লম্ব না পি এম এম আরটা, তাহলে সাইন থিটা সূত্র অ্যাপ্লাই করো, তো সাইন থিটা ইকুয়াল টু কি পাচ্ছ দেখো তো, খেয়াল করো তো, সাইন থিটা ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে এম আর বাই পি এম। তো এখান থেকে তুমি কি লিখতে পারো, পি এম সাইন থিটা ইকুয়াল টু পি আর, সরি এম আর, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এম আর ইকুয়াল টু পি এম এর জায়গায় মান বসাই দাও, পি এম এর মান জানি আমরা আর, আর সাইন থিটা, ঠিক আছে। তাইলে বলো এখানে ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান কি ছিল, একটু খেয়াল করো তো। এক্স ওয়ান জিনিসটা ছিল হচ্ছে তোমার এক্স, এই যে এই মানটা, এই যে এতটুকু গেছে, এই যে অলরেডি এতটুকু গেছে, এই যে এতটুকু প্লাস আরো এই এতটুকু পরিমাণ, অর্থাৎ পি আর পরিমাণ, তাহলে এটাই হচ্ছে আমার এই বিন্দুতে এক্স এর স্থানাঙ্ক, যেটাকে আমরা এক্স ওয়ান দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। তাহলে এক্স ওয়ান এর মান আমরা পেয়েই যাচ্ছি, তাহলে এক্স ওয়ান এর মানটা হবে হচ্ছে ওখানে যে এক্সটা ছিল সেটার সাথে যুক্ত হচ্ছে কি ওই পি আর। তো পি আর এর মান আমরা পেয়ে গেছি, তাহলে এক্স প্লাস আর কত, আর কস থিটা। আর ওয়াই ওয়ানটা দেখো তো, ওয়াই ওয়ানটা খেয়াল করো তো, ওয়াই অক্ষ বরাবর এবং সাথে হচ্ছে ওই এম আর, তাই না? তো সাথে লিখতে পারো কি, যে ওয়াই প্লাস আর সাইন থিটা, দেখছো এই জিনিসটা আসতেছে। সেম ভাবে যদি নিচের দিকে হতো, এটা নিচের দিকে হতো, এই যে নিচের যে এন বিন্দুটা, এন বিন্দুটা নির্ণয়ের সময় কি করতে বলো, এন বিন্দুটা নির্ণয়ের সময় নিচে যেতে হতো, এখানে যতটুকু তার চেয়ে আরো নিচে নামতে হতো, তাই না? তাহলে এটা জাস্ট কি করে দিতা, বিয়োগ করে দিতা, সিম্পল এস ওয়াটার, জাস্ট বিয়োগ করে দিতা, তাহলে কি হয়ে যেত, এই যে এক্স টু ওয়াই টু গুলাও তুমি চাইলে বের করে ফেলতে পারতা, এক্স টুটা হতো হচ্ছে এক্স মাইনাস আর কস থিটা, সেম ভাবে বের করতে পারবা, সেম ভাবে এখানে একটা ত্রিভুজ ধরে সেম নিয়মে বের করবে। আর এখানে হবে কি ওয়াই মাইনাস আর সাইন থিটা, ঠিক আছে, এই জিনিসটা এরকম আসতেছে, ঠিক আছে। তো হোপফুলি বুঝতে পারছো, তো এইভাবে হচ্ছে কি করতে পারবো আমরা, এই কোন সরলরেখার উপরস্থ কোন বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বে অন্যান্য বিন্দুগুলোর স্থানাঙ্ক ইজিলি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা যখন করছি তখন আমাদের টেন থিটা ছিল হচ্ছে ফুল পজিটিভ, ঠিক আছে, টেন থিটা ফুল কি ছিল, পজিটিভ ছিল, বাট টেন থিটার মান পজিটিভ নাও হতে পারে, টেন থিটার মান কি হতে পারে, নেগেটিভ হতে পারে। অর্থাৎ এখানে আমরা যে কাজগুলো করছি এগুলো কখন, এগুলো হবে হচ্ছে, ওয়েট এ সেকেন্ড, এগুলো হবে হচ্ছে যখন এই যে থিটাটা ওইটা 90 ডিগ্রি থেকে কম হবে, ঠিক আছে, ওইটা 90 ডিগ্রি থেকে কম হলে, এবং কি লেখা যায়, এই জিরো থেকে 90 ডিগ্রি থেকে কম হলে এই ঘটনাটা হবে, ঠিক আছে, এই ঘটনাটা আমরা এভাবে করতে পারবো। কিন্তু হতে পারে যে, হতে পারে টেন থিটা ঋণাত্মক হতে পারে, তাহলে টেন থিটা ঋণাত্মক হলে এই কনসেপ্টটা আমরা কেমনে ইউজ করবো একটা বার দেখো, যদি টেন থিটা ঋণাত্মক হয়,
ওয়েট সেকেন্ড সেকেন্ড। আচ্ছা, টেনটিটা যদি ঋণাত্মক হয় তাহলে টেনটিটা যদি নেগেটিভ হয়, টেনটিটা ধরো নেগেটিভ, ডিজিটাল তো নেগেটিভ সেকেন্ড, টেনটিটা ধরো নেগেটিভ, অর্থাৎ থিটার মান কত, থিটার মান ধরো 90 থেকে 180 এর মধ্যে, থেকে 180 এর মধ্যে হলে তখন আমাদের কাহিনীটা কি হবে? তখন দেখো টেন থিটা ইজিক্যাল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। এখন টেন থিটা নেগেটিভ হওয়া মানে এই দুইটার যে কোনো একটা নেগেটিভ হলে এই ঘটনাটা হতে পারে। হতে পারে সাইন থিটা নেগেটিভ, সাইন থিটা নেগেটিভ এবং কস থিটা পজিটিভ, এটা হতে পারে। আবার হতে পারে সাইন থিটা পজিটিভ বাট কস থিটা কি নেগেটিভ। দুই কাহিনী হতে পারে। তো তখন দুই ভাবে দুই দিকে আমরা হিসাব করবো, আমরা দেখবো হচ্ছে এই যে এক্স ওয়ানটা পাবো, সেটা হতে পারে কি হতে পারে, এই যেহেতু কস থিটা পজিটিভ তাহলে এটা অবশ্যই পজিটিভ আসবে। আর কস থিটা এবং ওয়াই ওয়ানটা কি আসবে দেখো তো, ওয়াই, যেহেতু সাইন থিটা নেগেটিভ আর সাইন থিটা এটা আসতে পারে, অথবা আসতে পারে এক্স ওয়ান ইকুয়াল টু আসতে পারে এক্স মাইনাস আর কস থিটা, এবং ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস আর সাইন থিটা। তো নেগেটিভ হলে দুই ধরনের কাহিনী ঘটতে পারে, ঠিক আছে? এইগুলো কখন? এগুলো হচ্ছে তোমার নেগেটিভ হলে। এই জিনিসটা কখন হবে? যখন এই যে এটার মান 90 থেকে বড় হবে, ঠিক আছে? বুঝতে পারছি হোপফুলি, একদম ইজিলি বুঝতে পারছি। আর এর আগে যেগুলো করছি আমরা, এগুলা কখন, এই প্লাস প্লাস কখন হবে? যখন এই জিনিসটা, কেন এই জিনিসটা হচ্ছে, কারণ হচ্ছে টেনটিটা পজিটিভ হওয়ার মানে কি? দেখো টেনটিটা পজিটিভ হওয়ার মানে হচ্ছে, টেনটিটা পজিটিভ হওয়ার মানে হচ্ছে সাইন থিটাও তোমার পজিটিভ এবং কস থিটাও তোমার পজিটিভ, অথবা সাইন থিটাও তোমার নেগেটিভ এবং কস থিটাও নেগেটিভ। এই দুই কারণে এই জিনিসটা হতে পারে। তো সেই কারণে হচ্ছে আমি সূত্রগুলা কিরকম পাই, সূত্রগুলা বুঝতে পারছি, তো hopefully বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা হচ্ছে পরে দেখব। তো কাহিনী বুঝছে, এই যে সরলরেখার উপরস্থ কোনো নির্দিষ্ট দূরত্বে ইয়াটা বের করতে পারবো। একটা সেকেন্ড একটু হোল্ড করো। এমন হাত দিয়ে মানা করছি, লক করে দিছে যে, এখন আসেন একটু পর আসে, আমি নিজে বলবো। তো আমরা হচ্ছে এই কনসেপ্ট রিলেটেড যে একটা ম্যাথ করবো, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবো আমরা এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। হোপফুলি কনসেপ্ট বুঝতে পারছো, কনসেপ্ট একদম সোজা। এগুলো আমি জাস্ট ভিজুয়ালাইজ, যে এমনি তোমাদেরকে বলে দিলে তোমরা এটা হজম করে ফেলতে, বাট একটু ভিজুয়ালাইজেশন করে দেখা দিলাম এই যে চিত্রতে, তাহলে তার সুবিধা হবে, নিজেরাও করতে পারবে। কখনো ভুলে গেলে যাতে সূত্র মুখস্থ রাখতে হবে, এগুলা দিয়ে বুঝতে পারো, ঠিক আছে, হিসাব নিকাশ করে। আচ্ছা, এখন দেখো, এই আমরা দুইটা ম্যাথ করবো এই রিলেটেড। আহ এটা খুবই সোজা, এটা করবো না, আমরা এটা করি। ওটা তোমাদের এসডব্লিউ দিচ্ছি, এটা আমরা, এটা তোমাদের এসডব্লিউ থাকে, নিজেরা ট্রাই করবে, নিজেরা করে আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আমরা যেটা করবো সেটা পরেরটা করবো, তারপরটাতে ঢাল ঋণাত্মক আছে, যেহেতু এর আগে আমরা ঢাল ঋণাত্মকের ইয়া দেখছি, কেস দেখছি, তাই এটা করি আমরা। আচ্ছা, কি বলতেছে, একটি সরলরেখার ঢাল দেয়া আছে -3,4, -3/4 সরি, এবং -1,1 বিন্দু ওই রেখার উপর অবস্থিত। এই বিন্দু হতে 10 একক দূরবর্তী সরলরেখার উপর দুটি বিন্দু নির্ণয় করতে বলছে। আচ্ছা, কোন একটা সরলরেখার কথা বলা হচ্ছে, কোন একটা সরলরেখার কথা বলা হচ্ছে, ধরো এটা সেই সরলরেখা, আমি জানি না একটা সরলরেখা, যেহেতু ঋণাত্মক আমরা দেখতে পাচ্ছি এটা ঢাল ঋণাত্মক, যেহেতু এটা এই টাইপের কোন একটা সরলরেখা হতে পারে, বা এরকম কিছু একটা ধরো, জাস্ট একটা সরলরেখা ধরো, এরকম একটা সরলরেখার কথা বলা হচ্ছে, যেখানে -1,1 একটা বিন্দু আছে, -1,1 একটা বিন্দু, যেখান থেকে কি বলতেছে ওই রেখার উপর অবস্থিত, ওই বিন্দু হতে 10 একক দূরবর্তী সরলরেখার উপর দুটি বিন্দু নির্ণয় করো। হ্যাঁ, কারণ 10 একক দূরে এখানেও একটা বিন্দু হতে পারে, আবার এখানেও একটা বিন্দু হতে, সেজন্য তোমাকে না বলে দিলেও তোমার দুইটা বিন্দুই বের করতে হবে। 10, এটা ওকে আমার 10, ঠিক আছে? তো এই বিন্দুটাকে আমরা পি বিন্দু ধরি, এই বিন্দুটাকে আমরা এম বিন্দু ধরি, এই বিন্দুটাকে আমরা এন বিন্দু ধরি, ঠিক আছে? আর তো এখানে খেয়াল করো, এখানে ঘটনা কি ঘটবে, এখানে ঘটনা ঘটবে হচ্ছে তোমার বিন্দু দুইটা কি হতে পারে, বিন্দু দুইটা এখানে যেহেতু এই, খেয়াল করো, ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে
এখানে রেখার ঢাল দিয়ে দিছে, এটা কিনা -3/4, বা আমরা লিখতে পারি টেন থিটা ইজ ইকুয়াল টু কি -3/4। তো টেন থিটা ঋণাত্মক হওয়ার মানে কি, টেন থিটা ঋণাত্মক হওয়ার মানে হচ্ছে এখানে সাইন থিটা অথবা কস থিটা যে কোনো একটা ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, আগে আমরা এইটার উপর বেস করে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি। এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে টেন থিটা, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু 3/4 বলা হচ্ছে, মাইনাস আছে এটা স্থূলকোণ বোঝানোর জন্য। ঠিক আছে, আর এই থ্রিটা কি, এই থ্রিটা হবে অবশ্যই আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এটা 3, আর ভূমি হচ্ছে কি 4, তাই না? তাহলে আর অটোমেটিক বলো এই অতিভুজটা কি হবে, 5 হবে, তাই না? তাহলে বলো এখানে টেন থিটা যেহেতু হতে পারে হয় হয় সাইন থিটা পজিটিভ হবে, অর্থাৎ সাইন থিটার মানে এখানে কত হবে, সাইন থিটার মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5, এবং কস থিটা কি হতে পারে, কস থিটা ঋণাত্মক হতে পারে, তাহলে 4/5 এটা হতে পারে, অথবা অথবা কি হতে পারে, সাইন থিটা ঋণাত্মক হতে পারে, অর্থাৎ সাইন থিটা হতে পারে -3/5, এবং কস থিটা হতে পারে 4/5। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা হবে। তো তাহলে বলো ওই এম আর এন বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো কিনা। তো এম আর এন বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা কি ধরি, x1 y1 ধরি, আমরা লিখি উক্ত সরলরেখার উপরস্থ 10 একক দূরত্বে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক x1, y1 হলে আমরা কি লিখতে পারি বলতো, হলে হয় x1 হবে কি, x1 হবে হচ্ছে আগের যে x, ওই x প্লাস কি হবে, এই প্রথম কাহিনীটা আমরা যদি নিয়ে, আচ্ছা এখানে তো আমরা cos থিটা ঋণাত্মক দিচ্ছি, তাহলে এক্স মাইনাস আর cos থিটা, এটা মাইনাস বলতে হবে না, তুমি প্লাসই বসাও, সমস্যা নেই, এটা অটোমেটিক মাইনাস চলে আসবে। আর cos থিটা আমরা যদি জানি এটাই হয়, তাই না? x2, সরি x2 এটা সি y1, তাহলে y প্লাস আর সাইন থিটা, আমরা সূত্র হিসেবে জানি এটাই, তাই না? তো এখন জাস্ট বসাইতে হবে। তাহলে x1 y1 কি আসবে, আমরা যদি লিখি কালার ইউজ করি, wait a second, তাহলে হয় x1 কি হবে, x1 হবে হচ্ছে এক্স, এক্স এর মান কত দেখো -1, x1 হবে হচ্ছে -1 প্লাস আর এর মান কত মানে 10 এর দূরত্বে, তাই 10, আর cos থিটার মান কত দেখো -4,5, -4,5, এটা কত আসতে পারে -1, এবং এদিকে মাইনাস হয়ে যাবে 8, তাহলে -9, তাই না? করে 5 10 এদিকে 2 -8, জিনিসগুলো ভুল হয়ে যাবে, চল। আচ্ছা, y1 কি হবে, y1 হবে হচ্ছে 1 প্লাস 10 ইন্টু এটা কত 3/5, তাহলে এই জিনিসটা কত আসবে 1 প্লাস 6, তাই তো? ভুল হলে একটু বলিও, ঠিক আছে? আর ভুল হলে একটু নিজেরা বুঝে নিও, এগুলা জাস্ট দেখবো, বুঝতেই পারতেছো ফোনের ক্যালকুলেশন এরর হবে, জিনিসগুলোর কনসেপ্টটা তুমি বুঝলে হয়ে যাবে। তাহলে আবার অথবা হতে পারে কি x1 হতে পারে -1 প্লাস 10 একক, এই যে কস্টের মান কত 4/5 না, 4/5, তাহলে এখানে কি আসতে পারে 2 4 -1 +8, বা আসতে পারে 7, তাই না? আর y1 কত আসতে পারে, y1 আসতে পারে 1 প্লাস 10 ইন্টু, এবার এটা হবে -3/5, ঠিক আছে, -3/5, তাহলে এখানে বসাই দাও 1 -6, তাহলে -5 আসবে। তাহলে বলতো এই রেখাগুলোর স্থানাঙ্ক কত হবে, এই রেখাগুলোর দুইটা বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কি হবে, যে কোনোটা নিতে পারো, -1,9 -9,7, আর n বিন্দু ধরো 7, -5। বুঝতে পারছো কিনা দেখো, এটা হবে আমাদের আনসার, বুঝা গেছে? তো সবসময় খেয়াল রাখবো মেন সূত্র হচ্ছে এটা, x1 x প্লাস আর কস থিটা, y1 y প্লাস আর সাইন থিটা, মেন কাহিনী হচ্ছে এই জায়গায়। তো জাস্ট তোমার টেন থিটাটা কি ঋণাত্মক না ধনাত্মক দেয়, সেটার উপর বেস করে দুই ধরনের কাহিনী হতে পারে। তো এটা খেয়াল রাখবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখলেই হলো, এই জিনিসটা খেয়াল রাখলেই তুমি অটোমেটিক বাকিগুলো দিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে? এরপর আমরা যাই
এর আগের ম্যাথটা এটা নিজে নিজে করবা, এটা আরো সোজা, এটাতে 5,12 দিছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ, আমি একটু করে বলেই দিই, কেমন জানি মনে হচ্ছে কম প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, তাই একটু বলে দিচ্ছি একটু। 5, 12, তাহলে এই 10 মান পজিটিভ আসছে, তাহলে সেরকম একটা ত্রিভুজ এঁকে নাও। তাহলে ত্রিভুজ যদি আঁকো কি পাবা? আহ সেরকম যদি একটা ত্রিভুজ এঁকে নাও, আহ, কি রে, এই যে সেরকম যদি একটা ত্রিভুজ এঁকে নাও, তাহলে কি পাচ্ছ? এখানে লম্ব বাই ভূমি আমরা জানি। তো এখানে লম্বটা কত? লম্বটা হচ্ছে 5, আর ভূমিটা হচ্ছে 12, তাহলে এটা অটোমেটিক কত হবে? 13 হবে। তো সেই অনুযায়ী এখানে হতে পারে সাইন থিটার মান পজিটিভ হবে, অর্থাৎ 12/13, 12/13 না, সরি, 5/13। এবং কস থিটার মান হতে পারে কত? কস থিটার মান হবে কত? 12/13। দুইটাই পজিটিভ হলে টেন থিটার মান পজিটিভ হবে। অথবা অথবা থিটার মান ঋণাত্মক হলেও টেন থিটার মান কি হতে পারে? নেগেটিভ হতে পারে। তো -5/13 হতে পারে, এবং কস থিটা ইজিক্যাল টু -12/13 হতে পারে। ঠিক আছে। তো আবার আমাদের সেম বেসিক সূত্র, x1 ইজিক্যাল টু x প্লাস আর কস থিটা, আর y1 ইজিক্যাল টু y প্লাস আর সাইন থিটা। ক্লিয়ার? তো এরপরে এটা হতে পারে, বসাই দিবা এখানে, এই দুইটার কাহিনী বসাই দিবা, দেখবা দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বাকিটুকু নিজে নিজে করবা, আমি জাস্ট একটু বলে দিলাম। ঠিক আছে, এরপর একটা আমার বড় ম্যাথ, বড় ম্যাথ না, ছোটই ম্যাথ, বাট এখানে এই কনসেপ্টটা ইউজ করেই করতে হবে। এখানে হুবহু এটা বলা নেই এটা করতে হবে, বাট এই কনসেপ্টটা ছাড়া তুমি এখানে করতে পারবে না। ঠিক আছে, এখানে কি বলা আছে হয়তো করতে পারবা, বাট এই কনসেপ্টটা দিয়ে করা শিখতে হবে। বলতেছে এবিসিডি বর্গের দুইটি বিন্দু দেয়া আছে, এসি বি ও ডি এর দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে হচ্ছে। আগে তো আমরা সর্বপ্রথম ওই বর্গটা আঁকবো, বর্গ রাখবো, যাতে আমরা চিত্রের মধ্যে থেকে শিখতে পারি। সবার সবচেয়ে বেশি মনে রাখবে এই সরলরেখা এবং কি বলে এটাকে, বৃত্ত, এই আর কণিক, এই ধরনের অধ্যায়গুলোর মজা হচ্ছে কি জানো? এই ধরনের অধ্যায়গুলো তুমি যত ভালো চিত্র আঁকতে পারবা, তত ভালো ওগুলা থেকে আনসার করতে পারবা। যত বেশি তুমি প্রত্যেকটা ম্যাথকে চিত্র দিয়ে ভিজুয়ালাইজ করতে পারো, তত ভালোভাবে ওই ম্যাথটা করতে পারবা। তো এটা ধরো এ বিন্দু, আর এটা ধরো বি, সি, এটা ডি। তো তোমার কি দেয়া আছে? এ দেয়া আছে 0,0, এবং সি দেয়া আছে 6,8। আচ্ছা, তো বাকি আমাকে এই বি বিন্দুটা এবং এই ডি বিন্দুটা জানতে চাইছি। এখন বলছে এই দুইটা বিন্দুর দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। এখন কিভাবে নির্ণয় করবো? এখন দেখো, এই যে এই রেখাটার সমীকরণ তুমি চাইলে বের করতে পারো। এই যে কর্ণটা, এই যে এসি কর্ণ, সেটা কি করতে পারো? সেটা সমীকরণ তুমি চাইলে বের করতে পারো। ঠিক আছে, একদম ইজিলি বের হয়ে যাবে। তো এসি রেখার সমীকরণটা বের করতে পারো। এসি রেখার ঢালটাই বের করো, সমীকরণ বের না করে। ঢাল কিভাবে বের করে জানোই তো, y2 মাইনাস y1 ডিভাইড বাই কি, x2 মাইনাস x1, জাস্ট বেসিক একটু এমনি লিখলাম আর কি। তো এটা ইজিলি দেখা যাচ্ছে 8/6 হবে, বা লিখতে পারি 4/6। ঠিক আছে, তো এই রেখাটার ঢাল কত? এই রেখাটার ঢাল হচ্ছে 4/3। এই রেখাটার ঢাল হচ্ছে 4/3। দুই জায়গায় কেন লিখলাম পরে দেখাচ্ছি। আচ্ছা, 4/3। ঠিক আছে। আচ্ছা, এখন বলো, এই যে বিডি রেখা, এই বিডি রেখার ইয়াটাও বের করতে পারবা না চাইলে? এই বিডি রেখার ঢালটা বের করতে পারবে না, আমরা জানি ইয়ার কর্ণদ্বয়, বর্গের কর্ণদ্বয় পরস্পরের উপর কি হয়? পরস্পরের উপর লম্ব হয়, তাই না? তো লম্ব হলে আমরা লম্ব রেখার সমীকরণ বের করতে পারি। আমরা জানি লম্ব রেখা, দুইটি লম্ব রেখার ঢালের গুণফল অবশ্যই -1 হয়, বা এখান থেকে আমরা বলতে পারি এই m2 ইকুয়াল টু কি হতে পারে? -1/m1। এটা অনেকে মুখোমুখি করতে পারে, আমি তাও দেখাই দিলাম আর কি। তো এটা আসবে কত? -3/4। তার মানে বলতো এটা হচ্ছে আমার কি, বিডি রেখার ঢাল না? তাহলে বিডি রেখার ঢাল আমি পেয়ে গেছি। খেয়াল করছো, বিডি রেখার ঢাল পেয়ে গেছি। তাহলে বিডি রেখাটার ঢাল হচ্ছে -3/4। বিডি রেখার ঢাল হচ্ছে -3/4। ঠিক আছে, এখন খেয়াল করো, তুমি বিডি রেখার এই, আচ্ছা, এই বিন্দুটা বের করা যাবে। এই বিন্দুটা ধরো ও বিন্দু, এই বিন্দুটা কি এসি রেখার মধ্যবিন্দু না? তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলা যাবে, তাই না? ও বিন্দুটা যদি আমার x, y হয়, তাহলে বলতো এখান থেকে এক্সটা কি হবে? এক্সটা হচ্ছে ওই মধ্যবিন্দু 6/2, তাহলে 3 হবে, এবং ওয়াইটা হচ্ছে কি, এই এসি রেখার মধ্যবিন্দু এটা, তাই না? তাহলে এটা আসবে হচ্ছে 4, তাই তো? আচ্ছা, তাহলে আমি ও বিন্দুটা পেয়ে গেছি। আচ্ছা, লিখে একদম। আচ্ছা, এখন খেয়াল করো তো, বিডি রেখাটা
বিডি রেখাটা যদি একটাবার খেয়াল করো, তুমি চাইলে এই দূরত্বগুলো বের করতে পারো। ওবি, ওডি, আমরা জানি এই এই মধ্যবিন্দুটা হতে কি হবে, প্রত্যেকটা শীর্ষবিন্দুর দূরত্ব সেম হবে, বর্গের নর্মাল একটা প্রপার্টি। তো এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা জানি বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তো ও বিন্দুটা এদের সবার মধ্যবিন্দু, এই কর্ণ দুইটারই মধ্যবিন্দু। তাহলে আমরা চাইলে ওর দূরত্বটা বের করে ফেলতে পারি। আমরা এখানে এইটুক তো জানি যে ও যে হবে ওবিয়তা, ওসিয়তা, ওডিয়তা। তো যে কোনো একটা বের করে ফেলি তো। আমরা জানি দুইটা বিন্দুর দূরত্ব বের করা, দূরত্ব কিভাবে বের করতে হয়, ইজিলি বের করে ফেলতে পারবো আমরা। তো 0,0 থেকে যেহেতু, তো এটা হবে কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আমরা বলতে পারি 5। তার মানে এই যে এই জিনিসটা হচ্ছে 5 করে, এই জিনিসটা হচ্ছে 5, এই জিনিসটা হচ্ছে 5। একটা বার খেয়াল করো তো, আমি এই বিডি রেখাটাকে যদি আলাদা আলাদা করে আঁকি, আলাদা করে নিয়ে আসো। এই যে এটা ধরো সেই বিডি রেখাটা, ঠিক আছে, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এবং মাঝখানে এদের একদম মাঝখান বরাবর আছে হচ্ছে আমার কি ও বিন্দুটা, এটা কিনা 3,4, এবং এই দূরত্বটা 5, এই দূরত্বটা 5, এবং এদের ঢাল জানো, এই রেখাটার কি জানো তুমি, ঢাল জানো, তাই না? এই রেখাটার ঢাল জানো, তার মানে এই রেখাটার ঢাল হচ্ছে, এই রেখাটার ঢাল মাইনাস কত জানি 3/4 আসছে, তাই না? তার মানে কি টেন থিটা ইজ ইকুয়াল টু -3/4, টেন থিটা ইজ ইকুয়াল টু -3/4। এখন বলো, এটা মনে হচ্ছে না একটা সরল রেখার উপরস্থ কোনো একটা বিন্দু হতে নির্দিষ্ট দূরত্বে দুইটা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা বের করার কনসেপ্টটা না? এখন বলো, এটা করতে পারবা না ইজিলি একদম? তো এটা হুবহু এখন আমরা যেটা করছিলাম, এই যে এইটাই তো হুবহু, জাস্ট এখানে -1 1 এর জায়গায় এখানে বিন্দুটা হচ্ছে 3,4, এবং 10 একক দূরবর্তী না হয়ে এটা কি 5 একক দূরবর্তী। এখন করতে পারবা না নিজে নিজে? এখন কি এটা করে দেওয়ার দরকার আছে আমার? পারবা কিনা? বা যদি বলো করে দিই একটু করে। তাহলে এখানে আমরা কি করব, আমরা একটু তো বুঝছি যে এই বিডি রেখার ঢাল যদি এটা হয়, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু -3/4। ঠিক আছে, তাহলে হবে কি, আমরা এইটুক তো বুঝে গেছি যে এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলে এটা যদি 3 হয়, এটা 4, তাহলে এটা অবশ্যই কি হবে, 5 হবে। তাহলে হয় কি হবে বলো, অবশ্যই সাইন থিটা পজিটিভ হলে, আহ সাইন থিটা যদি নেগেটিভ ধরো, ধরো সাইন থিটা নেগেটিভ ধরো, যেহেতু টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তো টেন থিটা যেহেতু নেগেটিভ হয়, সাইন থিটা নেগেটিভ না হয় কস থিটা নেগেটিভ, উভয়টাই নেগেটিভ হলে কি হয়ে যাবে, কাটাকাটি গিয়ে আবার টেন থিটা পজিটিভ দেখা হবে, টেন থিটাকে আমাদের যেকোনো ভাবে নেগেটিভ রাখতে হবে। তাহলে সাইন থিটাটা কত হবে বলো তো, সাইন থিটাটা হবে 3/-3/5, আর কস থিটাটা হবে 4/5। ক্লিয়ার? আর অথবা কি হতে পারে, অথবা তোমার সাইন থিটা হতে পারে পজিটিভ 3/5, এবং কস থিটা হতে পারে -4/5। তাহলে বলো, ওই বিডি রেখার যে কোনো বিন্দু, ওই যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করলেই দুইটা চলে আসবে অটোমেটিক। তাহলে যেহেতু ওই ও বিন্দু হতে, ওই রেখাটা থেকে বিডি রেখার ওপর ও বিন্দু হতে 5 একক দূরত্বে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 হয়, x1, y1 হয়, তাহলে কি হবে বলতো, x1, y1 যদি হয়, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কি হবে, এই x1টা আনুন, x1টা হবে x প্লাস আর কস থিটা, আমরা সূত্র জানি x প্লাস আর কস থিটা, আর y1টা হবে y প্লাস আর সাইন থিটা, তাই না? তো আমরা এগুলো জিনিসগুলো বের করতে পারি। তো জিনিসটা, একটা কাজ করি, আমি পুরো জিনিসটা কপি করে আরেকটা পেজে যাই, তারপর ওখানে গিয়ে হচ্ছে ক্লিয়ারলি আবার একটু করে দেখাই। এই এই জিনিসটাই তো করতেছিলাম, তাই না? আমরা সেকেন্ড, এই যে এই কাজটাই করতেছি। তাহলে দেখা x1 কত পাচ্ছি, এই যে x1 পাচ্ছি হচ্ছে, হয় দুইটা কাহিনী হতে পারে, x1 পাইতে পারি হচ্ছে x এর মান কত, 3, 3, এবং এই যে প্রথমে আমরা কি ধরছিলাম, এই সাইন থিটাকে নেগেটিভ ধরছিলাম এবং কস থিটাকে পজিটিভ ধরছিলাম, তাহলে 5 × 4/5,
এই জিনিসটা আসবে 7 এবং y1 ধরতে পারো, y1 হচ্ছে 4 মাইনাস অবশ্যই 5 ইন্টু -3/5, তাহলে 4, সরি এটা প্লাস হবে, সূত্র জায়গায় থাকে জাস্ট এখানে বসে যাবে, ঠিক আছে। তাহলে পাতে পাতে কাটা 4 - 3 1 7 1। আর অথবা কি হতে পারে, অথবা আরেকটাকে যেটা ধরছিলাম সেটা হতে পারে 3 প্লাস 5 ইন্টু -4/5, যা কিনা কত আসবে, 3 -1 আসবে। আর আরেকটা হতে পারে x2 ইজিক্যাল টু কি, x2 ইজিক্যাল টু হচ্ছে 4 প্লাস 5 ইন্টু 3/5, ঠিক আছে, 7। তাহলে 7,1 এবং কি আসছে, আচ্ছা ক্যালকুলেশন ঠিক আছে কিনা একটু আমি চেক করি, আমার ক্যালকুলেশন অনেক এরর হয়। 5,5 -1, সাথে ঠিকঠাকই তো দেখতেছি, আচ্ছা। তো এখন বলো, এখানের মধ্যে দুইটা স্থানাঙ্ক পাইছি, একটা পাইছি হচ্ছে 7,1 আর একটা পাইছি হচ্ছে -1,7। তো কোনটা বি বিন্দু হবে, কোনটা ডি বিন্দু হবে? দেখতেই পাচ্ছ 3,4 থেকে বি বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর নিচে নামতেছে এবং এক্স অক্ষ বরাবর কি হচ্ছে, নিচের দিকেই যাচ্ছে। তো এটা দিয়েও হিসাব করতে পারো, অথবা তোমার নর্মালি জেনারেলি হিসাব করতে পারো। এখান থেকে দেখতে পাচ্ছ এই বিন্দুটা যদি 0,0 হয়, এটা 3,4 আসতেছে। জিনিসটা একটু এভাবে আঁকলে সুবিধা হতো আর কি। এটা দেখতেই পাচ্ছ 0 থেকে এদিকে যাচ্ছে। এটাকে যদি আমি ঘুরাই দিই একটু, এইভাবে হিসাব করতে আরো সুবিধা হবে, কারণ 0,0 কে আমরা ইয়াতে নিয়েছি। যদি এভাবে না করলেও আহামরি কিছু হবে না, তেমন একটু সমস্যা নেই। তাই করে দিচ্ছি আর কি। একটু স্পেসিফিক দরকার আছে, মানে প্রতিটা জিনিস যাতে একটু ক্লিয়ার হয়। আমার এই বিন্দুটা, বাকি আমার এই ইয়াটা নিচে নিচে 7। এই, তাই না? তো এটা ছিল আমাদের কি, ডি বিন্দু। ডি বিন্দু এটা ছিল আমাদের তাহলে কি, এ বি, এটা ছিল ডি, এটা ছিল আমাদের টি বিন্দু, আর এটা ছিল আমাদের সি বিন্দু। তো সি বিন্দু তো এটা যদি 0,0 হয়, একটা আসছে হচ্ছে 7,1, তাই না? একটা আসছে 7,1, একটা -1,7। তো এটা যদি 0 হয়, -1,7টা হয়তো ডি বিন্দু হতে পারে। ডি বিন্দু হতে পারে, যেহেতু দেখতে পাচ্ছ, তো হয়তো এটা ওই রাইট লেফট সাইডে বাঁকা। তো এরকম হতে পারে, এটা বি বিন্দু হতে পারে -1,7, আর এটা ডি বিন্দু হতে পারে 7,1, ঠিক আছে। তো এখান থেকে এভাবে রাখতে পারো, অথবা তুমি যে কোনো একটাকে যে কোনো কিছু নির্দেশ করলেই হবে। কারণ তুমি এ এইকে এদিকে না ধরে অন্যভাবেও ধরতে পারতো, অন্যদিকেও ধরতে পারতা। তো এটা ডিপেন্ড করে, এটা তেমন একটা বড় কিছু না। এটা তুমি কি করতে পারো, তুমি বলতে পারো বি বিন্দুটা হচ্ছে এই 7,1 এবং এই ডি বিন্দুটা হচ্ছে -1,7, ঠিক আছে, বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো, দেখছো? তাহলে এই কনসেপ্টটা, সরলরেখার উপরস্থ বিন্দু কনসেপ্টটা ব্যবহার করে তুমি এগুলো করতে পারো। তো যারা হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে করতে অনেক বেশি আয়ত্তে নিয়ে আসবে, তাদের হবে কি জানো, তোমরা এগুলো চোখের দেখাই করতে পারবে। এটা 4,3 -3,4 হবে, তারপরে এই বিন্দু হতে 5 একক দূরত্বে। তো ওরা হচ্ছে এই জিনিসটা একদম শর্টে অল্প জায়গার মধ্যে করে ফেলতে পারবে, যেগুলো অ্যাডমিশন টেস্টে তোমাকে অবশ্যই আগায় রাখবে, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছো, আর এই যেটা স্টাডি দিছি এটা অবশ্যই করবে, ঠিক আছে। আর কনসেপ্টটা এটাই ছিল। হোপফুলি ভালো লাগছে। কোনো এটাই, কোনো জানার কিছু থাকলে, কোনো কিছু বলার থাকলে, না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবো, ঠিক আছে। আমি চেষ্টা করবো তোমাদের সমাধান দেওয়ার। তো আজকের ক্লাসটা এতটুকু। আল্লাহ হাফেজ।